আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবর আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাসের বিষয়টা হলো সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায়। সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায়ের নাম তোমরা সবাই জানো যে কোণ রেখা ত্রিভুজ। ঠিক আছে? তো আমাদের এই যে জ্যামিতিক যে পার্টটা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো, তোমার যদি এসএসসি তে তুমি ভালো করতে চাও বা যে কোনো পরীক্ষায় যদি তুমি ভালো ম্যাথে যদি ভালো করতে চাও, তাহলে কিন্তু তোমার এই তোমার জ্যামিতিক সাইডটা কমন বাঁধাতেই হবে। কারণ দেখো, তুমি সম্পাদ্য করো আর উপপাদ্য করো, এটা যদি কমন আসে এইখান থেকে মার্কস কাটার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? নাই। তো এখন আমরা তারই আলোকে তোমাদের সুন্দর এবং সাবলীল ভাষায় আমরা আহ, মানে ডে বাই ডে এক একটা করে ক্লাসের মাধ্যমে ওই সম্পাদ্য উপপাদ্য এগুলো বোঝানোর চেষ্টা করব। তো এরই ধারাবাহিকতায় তাহলে জ্যামিতি করার আগে যেগুলো আমাদের দরকার হয়, কোণ, রেখা, ত্রিভুজ, ত্রিভুজ কত প্রকার, কি কি, এগুলো দরকার হয় না? তো এই থিওরি ক্লাসটা আমি আজকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব, কারণ এইগুলো পারলে তোমরা ওই উপপাদ্য সম্পাদ্য করতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো আমি আজকে তোমাদের এইগুলো আমি সুন্দর করে সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। প্রথমে যে বিষয়টা আমাদের আসে সেটা দেখো, প্রথমে দেওয়া আছে যে কোনো ঘনবস্তু যে স্থান অধিকার করে থাকে তার তিন দিকে বিস্তৃত। কয় দিকে বিস্তৃত? তিন দিকে। বলো তো এই তিন দিকটা কি কি বলতে পারো তোমরা? আচ্ছা, আমি বলে দিই। হ্যাঁ, এটা দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হয়, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর। ঠিক আছে? মনে করো একটা ইট চিন্তা করো, এটা মনে করো একটা ইট আঁকায়। এটা মনে করো সাপোজ একটা ইট। ঠিক আছে? এইটা দেখো, এইটা কি? এটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য। এই যে এইটা কি? এটা একটা প্রস্থ, এটা একটা উচ্চতা। দেখো, এই একটা ঘনবস্তু। মানে তোমার ঘনবস্তু হইতে হলে এটা মনে রাখবা যে সবসময় যে ঘনবস্তু হইতে হলেই আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটার প্রয়োজন। তাহলে এইটা একটা ঘনবস্তু, এর দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে ঘনবস্তুর মাত্রা কয়টি? তাহলে ঘনবস্তুর মাত্রা কয়টি বলো তো? তিনটি। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আমরা তল সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা পেলাম। ঠিক আছে? এইবার আমরা যেটা যাবো যে রেখা। রেখাটা কি? দেখো, যার দৈর্ঘ্য আছে, শুধু দৈর্ঘ্য আছে, এরকম একটা মনে করো আহ, দৈর্ঘ্য বরাবর একটা চলতেই থাকতেছে, একটা লাইন চলতেই থাকতেছে, এর কোনো শেষ নেই, এদিকেও চলতেছে এদিকেও চলতেছে। ঠিক আছে? এরকম যদি চলতে থাকে তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? রেখা। কি বলতে পারি? রেখা। কারণ দেখে দৈর্ঘ্য বরাবর সবসময় বিস্তৃত, তাহলে যার দৈর্ঘ্য আছে ওটাকে আমরা রেখা বলতে পারি না? অবশ্যই পারি। এবার দেখো রেখাংশ। রেখা থেকে রেখাংশ, রেখার একটা অংশ। আমি যদি এইখান থেকে এটুকু কেটে দিই, তাহলে এটুকু কি হচ্ছে তো? এটুকু হচ্ছে রেখাংশ। তাহলে এই পুরো আগের পুরাটক ছিল হলো রেখা, আর এটুকু হলো রেখাংশ। ঠিক আছে? তাহলে আমি যদি বলি, এবার যদি তোমাদের বলা হয় যে রেখা কয় মাত্রিক, রেখা কয় মাত্রিক বলো তো? রেখা হলো একমাত্রিক। কেন? এর শুধু দৈর্ঘ্য আছে, এর শুধু কি আছে? দৈর্ঘ্য আছে, এই জন্য রেখা একমাত্রিক। ঠিক আছে? এবার দেখো, আমরা বিন্দুর কথা চিন্তা করি। বিন্দু আসে আমাদের ইয়ে করতে গেলে, বিন্দু এইটা মনে করো। ঠিক আছে? দেখো, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, অর্থাৎ বিন্দুকে শূন্য মাত্রা সত্তা বলা হয়। অনেক সময় এটা এমসিকিউ এর জন্য আসে। কি আসে যে বিন্দুকে কত মাত্রা সত্তা বলা হয়? এক মাত্রা, দুই মাত্রা, শূন্য মাত্রা, তিন মাত্রা। তাহলে কোনটা দিবা? শূন্য মাত্রা। ঠিক আছে? তাহলে দেখো, বিন্দুর এদিকে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, কিছুই নেই, বিন্দু শুধু একটা আহ, তলের উপর অবস্থান করে। ঠিক আছে? এই জন্য বিন্দুকে শূন্য মাত্রা সত্তা বলা হয়। তাহলে তল, রেখা, রেখাংশ, বিন্দু, এগুলো জাস্ট আমি তোমাদের ধারণা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের উপপাদ্য করতে গেলে এগুলো লাগবে। পরের যে বিষয়টা আসবে সেটা হলো রশ্মি। রশ্মিটা কি? দেখো, একটি নির্দিষ্ট বিন্দু থেকে, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর অতিক্রমণকারী সরলরেখা হলো রশ্মি। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আমরা আগে দেখো বিন্দু, রেখাংশ, রেখা এগুলো জানাচ্ছি। এবার একটি নির্দিষ্ট বিন্দু থেকে দৈর্ঘ্য বরাবর আহ, রেখাই হলো রশ্মি। ঠিক আছে? এবার দেখো, এই রশ্মি থেকে আমাদের এবার কোণ উৎপন্ন হয়। দুইটি রশ্মির প্রান্তবিন্দু। প্রান্তবিন্দু মানে কি? মানে শেষ, যেখান থেকে শেষ, এই 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 রশ্মিটা শেষ বিন্দু দেখো এটা। তাহলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু যেখানে মিলিত হয়, তাহলে এই একটা রশ্মি আর একটা রশ্মি মনে করে এইখানে দিলাম, এইখানে মিলিত হয়েছে না? এই যেখানে মিলিত হয় এটাকে আমরা কোণ বলে থাকি। কি বলে থাকি? কোণ বলে থাকি।
এইবার দেখো এই কোণকে আবার বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। এই কোণগুলো তোমাদের এবার একটু দেখাই আমরা, হ্যাঁ। দেখো প্রথমে আছে সরল কোণ। সরল কোণ কাকে বলে? দেখো যে কোণের পরিমাপ 180 ডিগ্রি, আমরা যদি এইখান থেকে কোণটা বিবেচনা করি, এইটা দেখো এই কোণটার পরিমাপ হয় 180 ডিগ্রি, তাহলে মনে রাখবো যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে আমরা সরল কোণ বলে থাকি, ঠিক আছে। এবার সন্নিহিত কোণ, সন্নিহিত মানে মনে করবো যে একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, সহজভাবে মনে রাখার জন্য আর কি। দেখো আমি এখানে একটা কোণ আঁকালাম, মনে করো এখানে একটা কোণ আঁকাইছি, এই একটা কোণ, ঠিক আছে। এর মাঝে যদি আরেকটা কোণ আমি সেট আপ করি, তাহলে এই একটা কোণ হচ্ছে আর এই একটা কোণ হচ্ছে, ঠিক আছে। তাহলে সমতলে একটি কোণের উপর আরেকটি কোণের স্থাপন বিন্দু হলো সন্নিহিত কোণ, ঠিক আছে, সহজ কথা আর কি। এবার দেখো লম্ব বা সমকোণ। সমকোণ বা লম্ব, মনে করো এই একটা রশ্মি গেছে, এর উপর একটা লম্ব বরাবর একটা ইয়ে করে দিলাম, একটা রশ্মি আঁকাই দিলাম, আর একটা দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলি আমরা সমকোণ। সমকোণ বা কি বলি, লম্ব, ঠিক আছে। আর এই সমকোণের পরিমাপ কত বলতো? 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো স্থূলকোণ বা সূক্ষ্মকোণ। আমি এইগুলো তোমরা, আমি জানি তোমরা পারো, তাও এই থিওরি ক্লাসটা নিয়ে যাচ্ছে যাতে আমার মনে হয়, মনে করানোর জন্য এইগুলো বলতেছি, কারণ আমার প্রত্যেকটা উপপাদ্য সম্পাদ্য করতে গেলে আমাদের এগুলো লাগবে। আচ্ছা, এবার দেখো স্থূলকোণ বা সূক্ষ্মকোণ মানে দুইটা। আচ্ছা, সূক্ষ্মকোণটা কাকে বলে? মনে রাখবো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। দেখো এইটা ছিল 90 ডিগ্রি, ঠিক আছে। আমি যদি এর লম্বালম্বি দিলে তো 90 হয়ে যাচ্ছে, যদি এর থেকে এইখান থেকে বিবেচনা করি, এর থেকে ছোট দিয়ে দিই, তাহলে এটা আবার কি হয়ে যাচ্ছে? এটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। এবার স্থূলকোণ, সূক্ষ্মকোণের বিপরীত যেটা, সূক্ষ্মকোণের বিপরীত, অর্থাৎ সূক্ষ্মকোণ যদি 90 থেকে ছোট হয়, স্থূলকোণটা হবে, স্থূল মানে কি, মোটা বা বড় কিছু বোঝায়, এটা স্থূলকায় বলে না, ওই যে বলে স্থূলকায় প্রাণী মানে বড়, এই জন্য স্থূলকোণ বলা হয় যে 90 থেকে বড়। আমি যদি এই দিক থেকে এই কোণটা কল্পনা করি, তাহলে এইটা হবে, এই পাশেরটা হবে স্থূলকোণ, কি হবে? স্থূলকোণ। আর এটা হবে সূক্ষ্মকোণ, ঠিক আছে। আশা করি এই কোণগুলো তোমরা সবাই বুঝতেছো এবং বুঝবা, হ্যাঁ, কারণ আগের থেকে তোমরা এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। প্রবৃত্ত কোণ, প্রবৃত্ত কোণটা কি? যে কোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হয় প্রবৃত্ত কোণ। তাহলে আমি যদি একটা প্রবৃত্ত কোণ আঁকাই, দেখো সোজা যদি দিয়ে দিতাম তাহলে আবার 180 ডিগ্রি দিয়ে দিতাম, তাহলে 180 থেকে বড় হবে, এইরকম একটা কোণ। আমি যদি সোজা দিতাম তাহলে এটা 180 হয়ে যেত, ঠিক আছে। আবার যদি এরকম গোল দিয়ে দিতাম তাহলে 360 হয়ে যেত। তাহলে যেহেতু বলছি যে 180 থেকে বড় হবে এবং 360 থেকে ছোট হবে, এরকম হলে এটাকে প্রবৃত্ত কোণ আমরা বলে থাকি, ঠিক আছে। এবার দেখো পূরক কোণ। দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের একটি অপরটিকে পূরক কোণ বলা হয়। তাহলে আগে আমি একটা, দেখো আমি 90 দিলাম, এইখানে সমকোণ তৈরি হয়েছিল, এখানে 90 দিলাম, ঠিক আছে, এই কোণ। তাহলে এইখানে আর একটা কোণ দিয়ে দিলাম, তাহলে এইটার পূরক কোণ এইটা, বা এইটার পূরক কোণ এইটা। তাহলে আমি যদি বলি যে 50 ডিগ্রির পূরক কোণ কত, 50 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে দুইটা মিলে কত হবে? 90 হবে। তাহলে এই 90 থেকে, এই 90 থেকে এই 50টা বাদ দিয়ে দিলাম, 40 ডিগ্রি, ঠিক আছে। বা 40 ডিগ্রির পূরক কোণ কত? 50 ডিগ্রি। মানে ওভারঅল দুইটা মিলে 90 ডিগ্রি হইতে হবে, ঠিক আছে। এবার সম্পূরক কোণ দেখো, দুইটা কোণের পরিমাপ যোগফল যদি 180 ডিগ্রি হয়, দেখো এইটা হলো 180, আমি যদি এখানে একটা কোণ দিয়ে দিই, তাহলে এই কোণের সম্পূরক কোণ এইটা, এই কোণের সম্পূরক কোণ এইটা। তাহলে আমি যদি বলি 100 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে 180 থেকে 100 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো? 80 ডিগ্রি, ঠিক আছে। এরকম ভাবে তুমি যদি বলি 80 ডিগ্রির সম্পর্ক কোণ কত, 100 ডিগ্রি, মানে একটা অন্যটার বিপরীত এরকম, ঠিক আছে। এবার বিপরীত কোণ দেখো, মনে করো এরকম একটা কোণ আছে, একটার বিপরীতে আর একটা কোণ উৎপন্ন হলে ওটাকে বিপরীত কোণ বলা হয়। মনে করো এখানে একটা কোণ আছে, এর বিপরীত কোণ কোনটা? এইটা। এইখানে যদি একটা কোণ দিই, এর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এইটাকে আমরা বিপরীত কোণ বলে থাকি। তাহলে এই যে মোটামুটি যেগুলো বললাম, এগুলো হলো কোণ সম্পর্কের একটা সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে দিলাম। এবার যে লাস্ট যে পার্টটা আছে সেটা হলো ত্রিভুজ সম্পর্কিত একটু ধারণা দিয়ে দিই, তারপরে আমরা উপপাদ্য শুরু করবো। দেখো এটা দেখাবো ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি, হ্যাঁ।
তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, ঠিক আছে। এই ত্রিভুজের গঠনটা দেখো, বাহু ভেদে মানে বাহু উপর নির্ভর করে ত্রিভুজ গঠিত হয়, আবার কোণের উপর নির্ভর করে ত্রিভুজ গঠিত হয়, ঠিক আছে। তো বাহু ভেদে আমরা তিন প্রকার বলতে পারি, কি কি? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু, সম মানে বুঝতে পারছো সমান, সব বাহু সমান, মানে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। মনে করো এই বাহুটাই, ঠিক আছে, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার সমদ্বিবাহু, তাহলে যেটা দুইটা বাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, তাহলে এ বি সি, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বিষমবাহু, তাহলে এই দুইটার বিপরীত হবে, মানে কোনো বাহু সমান হবে না, যে কোনো ভাবে আঁকাই দিবা, ঠিক আছে। এরকম এ বি সি, মানে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার দেখো কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থলকোণী। এবার সমকোণী আগে আমরা আলোচনা করছিলাম একটা, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি। তাহলে এখন দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার সূক্ষ্মকোণী 90 থেকে ছোট হয়, বলতে সূক্ষ্ম মানে ছোট হয় সবসময়, অর্থাৎ এরকম যদি একটা ত্রিভুজ আঁকাই, এখানে দেখো 90 থেকে ছোট আছে এই কোণটা। এবার স্থল করি, স্থল মানে হচ্ছে বড়, অর্থাৎ 90 থেকে বড়। এখানে মেইন বিষয়টা মনে রাখবা, সূক্ষ্ম সমকোণীটা মনে রাখলে এই দুটা তার বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা 90 থেকে ছোট, সরি 90 থেকে বড় হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে বলতেছি স্থলকোণী ত্রিভুজ। আসলে তাহলে ত্রিভুজের কয় প্রকার, মানে যদি কেউ বলে যে ত্রিভুজ কয় প্রকার, এমনিতে কিন্তু ত্রিভুজ 6 প্রকার, কিন্তু যখন কোণ ভেদে বাহু ভেদে আসবে তখন 3 প্রকার করে হবে, ঠিক আছে। তাহলে বাহু ভেদে 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণ ভেদে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থলকোণ, ঠিক আছে। আর একটা জিনিস ছোট করে মনে রাখবা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের সহায়তায় আমি যেগুলো বললাম, হ্যাঁ সংক্ষেপে যেগুলো বলছি, কোণ, রেখা, ত্রিভুজ, রশ্মি, যেগুলো বললাম এইগুলো জানলে আমরা উপপাদ্য শুরু করতে পারবো, ঠিক আছে। এই উপপাদ্য শুরু করার আগে এই থিওরি ক্লাসটা নেওয়ার প্রয়োজন ছিল, এই জন্য আমি থিওরি ক্লাসটা নিয়ে নিলাম। আর সুন্দর করে এগুলো দেখলে আমি নেক্সট স্টেপে তোমাদের উপপাদ্য শুরু করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো উপপাদ্য ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।